স্যার আইজ্যাক নিউটনের নাম শুনলেই আমাদের মাথায় প্রথমে কি আসে? মাধ্যাকর্ষণ শক্তি, আপেল পড়ার গল্প আর বিজ্ঞানের যুগান্তকারী সব আবিষ্কার, তাই না? পদার্থবিজ্ঞানের জনক হিসাবে তার নাম আমরা সবাই জানি। কিন্তু এই যুক্তিবাদী খাঁটি বিজ্ঞানের মানুষটার জীবনের আড়ালে যে একটা অকল্পনীয় গোপন রহস্য লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? আজকের এই বিশ্লেষণে আমরা নিউটনের সেই অবাক করা গোপন সূত্রগুলোর গভীরেই ডুব দেব। ভাবলে অবাক লাগে, সর্বকালের সেরা একজন বিজ্ঞানী, যার পুরো জীবনটাই কেটেছে নিখুঁত যুক্তি, প্রমাণ আর গাণিতিক হিসেবের উপর নির্ভর করে, তিনি কিনা বসে বসে পৃথিবীর ধ্বংসের একটা নির্দিষ্ট দিনক্ষণ গণনা করেছিলেন। বিজ্ঞানের ইতিহাসে জগতে এর চেয়ে বড় রহস্য মনে হয় আর নেই। একজন আদ্যপ্রান্ত পদার্থবিজ্ঞানী কেন হঠাৎ করে এমন একটা ভবিষ্যৎবাণী নিয়ে মেতে উঠবেন, সেটা সত্যি এক বিরাট প্রশ্ন। তো চলুন এই সিক্রেট প্রফেসি বা গোপন ভবিষ্যৎবাণীর অজানা রহস্যটা এবার একটু খতিয়ে দেখা যাক। নিউটনের প্রকাশ্যে থাকা বৈজ্ঞানিক আবিষ্কার আর তার একান্ত গোপন আবেশ, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে ১৬৪২ থেকে ১৭২৬ সাল পর্যন্ত তার যে পাবলিক লাইফ, সেটা পুরোপুরি আবর্তিত হয়েছে পদার্থবিজ্ঞান আর মাধ্যাকর্ষণ নিয়ে। কিন্তু অন্যদিকে তার একান্ত ব্যক্তিগত অবসেশন ছিল আলকেমি বা প্রাচীন রসায়নবিদ্যা এবং বাইবেলের বুক অফ রেভেলেশন নিয়ে। তিনি গোপনে গভীরভাবে বিশ্বাস করতেন যে এই মহাবিশ্বের প্রতিটি কণা আসলে এক ঐশ্বরিক নির্দেশনায় চলে, আর বাইবেলের কোনো এক কোণায় এমন একটা গোপন সূত্র লুকানো আছে যা দিয়ে এই পৃথিবীর দুর্নীতিগ্রস্ত ক্ষমতার অবসানের দিনক্ষণ একদম নিখুঁতভাবে বের করা সম্ভব। তার স্থির বিশ্বাস ছিল ২০৬০ সালেই তৎকালীন দুর্নীতিগ্রস্ত ধর্মীয় ব্যবস্থার পতন ঘটবে। কিন্তু এই লুকানো দলিলগুলোর খোঁজ পাওয়া গেল কিভাবে? চলুন সেই অমূল্য কাগজের সন্ধানের গল্পটা জেনে নিই। মজার ব্যাপার হল, নিউটন তার জীবদশায় এই অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলো কাউকে ঘুণাক্ষরেও জানতে দেননি। তাহলে এগুলো সামনে এলো কিভাবে? টাইমলাইনটা একটু খেয়াল করা যাক। ৮০০ খ্রিস্টাব্দে শার্লেমেন রোমান সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে যায়, আর ১৭০৫-এর দিকে নিউটন তার এই বিখ্যাত ভবিষ্যৎবাণীর হিসাবটা লিখে রাখেন। কিন্তু তিনি এটা নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি। কারণটা খুব সহজ। একজন খাঁটি বিজ্ঞানের মানুষ হয়ে এসব কথা বললে সমাজ হাসাহাসি করবে, এমনকি তার সম্মানজনক চাকরিটাও চলে যেতে পারে। তাই তিনি নিজের এই হিসাব অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রেখেছিলেন। এরপর কেটে যায় আরও কয়েক শতাব্দী। অবশেষে ১৯৩৬ সালে এক নিলামে তার এই গোপন কাগজপত্রগুলো বিক্রি হয়। বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ জন ম্যানার্ড কেইনস নিলাম থেকে কেনা ব্যবসায়ীদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করেন। স্বস্তির বিষয় হল, এই অমূল্য দলিলগুলো এখন আর কারও ব্যক্তিগত সিন্দুকে ধুলো জমছে না। বর্তমানে কেমব্রিজের কিংস কলেজ এবং ন্যাশনাল লাইব্রেরি অফ ইসরায়েলের মতো শীর্ষস্থানীয় আর্কাইভে ডিজিটাল ফর্মে এগুলো অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষিত আছে। আর এই খাঁটি দলিলগুলোই প্রমাণ করে যে মাধ্যাকর্ষণ শক্তির হিসাব মেলাতে এই মানুষটা যতটা ঘাম ঝরিয়েছেন, কয়েক দশক ধরে বাইবেলের ভবিষ্যৎবাণীর রহস্যভেদ করতেও তিনি ঠিক ততটাই মরিয়া ছিলেন। এবার আসা যাক সবচেয়ে কৌতূহলোদ্দীপক অংশে, এই ২০৬০ সালের হিসাব বা গাণিতিক ধাঁধার সমাধানে। ঠিক একজন নিখুঁত তদন্তকারীর দৃষ্টিভঙ্গি নিয়ে নিউটন দশক পেরিয়ে দশক ধরে এই হিসাব করেছিলেন। তার এই জটিল হিসাবের অন্যতম প্রধান ভিত্তি ছিল বাইবেলের বুক অফ ড্যানিয়েলে থাকা একটা রহস্যময় বাক্য, টাইম টাইমস অ্যান্ড হাফ আ টাইম। এমনিতে এই বাক্যটি ইহুদিদের দুর্দশার একটা সময়কালকে বোঝায়, কিন্তু নিউটন বিশ্বাস করতেন এই ক্রিপ্টিক বা সংকেতময় বাক্যটি মূলত ভবিষ্যতে খ্রিশ্চান চার্চের চরম দুর্নীতির একটা নির্দিষ্ট সময়কালকে ইঙ্গিত করছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, ঐতিহাসিকভাবে এই প্রাচীন বাক্যটির অনুবাদ দাঁড়ায় ১২৬০ দিন, অর্থাৎ বাক্যটির গাণিতিক রূপ হল ঠিক ৩.৫ বছর। আর এটাই ছিল নিউটনের সুদীর্ঘ গাণিতিক সমীকরণের একদম প্রথম ধাপ। কিন্তু শুধুমাত্র এই কয়েকটা দিনকে বিশাল এক ঐতিহাসিক যুগে পরিণত করতে নিউটন একটা দারুণ পদ্ধতি ব্যবহার করেন। তিনি সপ্তদশ শতাব্দীর বাইবেল গবেষকদের কাছে খুব জনপ্রিয় একটা ধর্মতাত্ত্বিক সূত্র প্রয়োগ করেন, ডে ফর এ ইয়ার বা একদিনে এক বছর নীতি। এই নীতি অনুযায়ী ভবিষ্যৎবাণীতে লেখা একদিনকে ইতিহাসের আক্ষরিক এক বছর হিসেবে ধরা হয়। তার মানে দাঁড়ালো, এই সূত্র ধরে সেই ১২৬০ দিন সরাসরি পরিণত হল ১২৬০ বছরে। নিউটন গাণিতিকভাবে পুরোপুরি নিশ্চিত ছিলেন যে এই ১২৬০ বছরই হল সেই সুনির্দিষ্ট সময়কাল, যে সময় জুড়ে পৃথিবীতে দুর্নীতিগ্রস্ত ক্ষমতার শাসন বজায় থাকবে। চলুন দেখি পুরো হিসাবটা আসলে কিভাবে মিলে যায়। নিউটন তার এই কয়েক শতাব্দী লম্বা ক্ষণগণনার শুরুর দিন হিসেবে বেছে নেন ৮০০ খ্রিস্টাব্দকে, কারণ ঠিক এই সময়েই বিশ্ব রাজনীতির ওপর পোপের ক্ষমতা পাকাপোক্ত হয় এবং রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, যাকে বাইবেলের লিটল হর্ন বলা হয়েছে।
এখন এই ৮০০ সালের সাথে সেই ১২৬০ বছর যোগ করলে অঙ্কটা একদম নিখুঁতভাবে কোথায় গিয়ে ঠেকে জানেন? ২০৬০ সালে। এভাবেই তিনি তার সেই বিখ্যাত উপসংহারে পৌঁছান। হিসাব তো মিলল, কিন্তু এর পরে কি? চলুন দেখি এই নতুন শুরু বা নবজাগরণের প্রতীক বলতে তিনি কি বুঝিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে, সেই চরম ভাগ্য নির্ধারণী বছরে আসলে কি ঘটতে যাচ্ছে? একটা বিষয় অত্যন্ত জোর দিয়ে বলা প্রয়োজন, ২০৬০ সাল মানেই কিন্তু পৃথিবীর ধ্বংস নয়। এটা একটা অত্যন্ত প্রচলিত ভুল ধারণা। নিউটন মোটেও আশা করেননি বা বোঝাতে চাননি যে এই বছর হঠাৎ করে বিশাল একটা বিস্ফোরণ হবে আর পৃথিবী আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যাবে। একদমই না। নিউটনের ২০৬০ সাল নিয়ে ভিশনটা ছিল একেবারেই অন্যরকম। তিনি মনে করতেন এই সময় পৃথিবীর শাসন ব্যবস্থায় একটা বড়সড় রদবদল হবে। তার ভিশন ছিল মূলত একটা রেনেসা বা নবজাগরণের। তিনি বিশ্বাস করতেন আর্মাগেডনের চূড়ান্ত যুদ্ধের পর সব দুর্নীতিবাজ সরকার আর ভণ্ড ধর্মনেতাদের পতন ঘটবে, চার্চের দুর্নীতির অবসান হবে এবং আধ্যাত্মিক সত্যের জয় হবে। এরপর শান্তি ও সমৃদ্ধির এক নতুন যুগের সূচনা করতে যীশুখ্রিস্ট পৃথিবীতে ফিরে আসবেন এবং শুরু হবে ঈশ্বরের এক নতুন রাজ্য, যা টিকে থাকবে টানা ১,০০০ বছর। মানবজাতির জন্য এটা ধ্বংস নয়, বরং এক নতুন শুরু। এবার আসা যাক লজিক ওভার ইমোশন বা যুক্তির প্রয়োগের অংশে। নিউটনের এই ঐতিহাসিক এবং গাণিতিক হিসাব নিকাশ থেকে আমরা আধুনিক জীবনেও দারুণ একটা শিক্ষা নিতে পারি। নিউটন যেমন সম্পূর্ণ গণনা ও যুক্তি দিয়ে তৎকালীন ক্ষমতার কাঠামো বিশ্লেষণ করেছিলেন, ঠিক তেমনই আধুনিক জীবনেও এই পদ্ধতি কাজে লাগানো সম্ভব। কখন ছাড় দিতে হবে, কখন শত্রুকে পুরোপুরি আটকাতে হবে এবং কখন নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখতে হবে, এগুলো হলো পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার জটিল সমীকরণ। আধুনিক জীবনে আমাদের চারপাশের ম্যানিপুলেশন বা অফিস পলিটিক্স বুঝতে গেলে হিউম্যান সাইকোলজির কিছু নির্দিষ্ট বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে, যেগুলো নিউটনের মতোই আবেগ দিয়ে নয়, বরং নিখুঁত যুক্তি আর হিসাব নিকাশ দিয়ে ভাবতে শেখায়। আজকের এই বিশ্লেষণের শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাচ্ছি। আধুনিক জীবনের ম্যানিপুলেশন বা নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে এই বিশুদ্ধ যুক্তি আর হিসাব নিকাশকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারি? নিউটনের এই বিশ্লেষণাত্মক মন মানসিকতা দৈনন্দিন জীবনের ক্ষমতার লড়াইয়ে প্রয়োগ করার এই দারুণ চিন্তাটা মাথায় রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।